যিনি ক্ষমতায় যান তিনি রাবণ হয়ে যান। ওই যে কয় না যে যা লঙ্কায় সেই হয় রাবণ, ওই যে লাউ সেই কদু, আমরা ক্ষমতায় থাকলে আমরা আর ছাড়বো না। পুলিশ প্রশাসন কিন্তু এখনও এবং জনপ্রশাসন দুটোই কিন্তু চেহারা হতাশাজনক। আজকে প্রধান উপদেষ্টার ভাষণ আপনি নিশ্চয়ই শুনেছেন, এটা তার দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় ভাষণ, এবং তিনি অনেকখানি স্পষ্ট করার চেষ্টা করেছেন যদিও সকল রাজনৈতিক দল একটা রূপরেখা চায়, বিএনপি সবচেয়ে বেশি চায় যে নির্বাচন কবে বা অন্য করতে লাগবে, সেদিকে না হলেও তিনি একটা জায়গায় তো সময়সীমা দিয়েছেন, সেটা হচ্ছে এই কমিশনগুলো 3 মাসের মধ্যে সংস্কার করবে, তারপরে তিনি এইসব বিষয়ে ভাববেন। আশাবাদী হওয়ার মতো ভাষণ কিনা? আজকে বক্তৃতা আমি শুনেছি, বাসায় খুব মাইনরিটি শুনেছি, অনেকগুলি ইঙ্গিত আছে বক্তৃতা। প্র্যাকটিক্যালি আসলে আমাদের দেশে এটা তো আমরা খেয়াল করবো সবাই, আমরা যারা রাজনীতি করি, আমরা দুটা সুযোগ মিস করেছি আমরা। একটা হচ্ছে আমি বলতে চাই, আমার নিজেরও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ হয়েছিল। দেশ স্বাধীনের পরে যে কাঠামোটা যে দেশটা আমরা নতুন হলো বাংলাদেশ, সেই দেশটার উপযোগী শাসন কাঠামো না করে আমরা পাকিস্তানের সেই কাঠামোকে বহাল রেখে, যেমন পাকিস্তানিরা ব্রিটিশ কাঠামো বহাল রেখেছিল, এবং সেই বহাল রেখে এবং শুধুমাত্র নামকে অস্তে নির্বাচন করে আমরা রাষ্ট্রক্ষমতা পরিচালনা করার চেষ্টা করেছিলাম। সেটার সুফল তো হয়নি, আমরা দেখেছি। একদল হয়েছে, বঙ্গবন্ধুকে সপরিবারে নিহত হতে হয়েছে, এবং দেশে একটা মিলিটারি শাসনের মাধ্যমে ভিন্ন ধারার শাসন চলে আসছে। আমরা সেই 72টা মিস করেছি মুক্তিযুদ্ধের পরে। আমরা 90, আমি নিজেই ছাত্রনেতা ছিলাম, আমরা যারা নেতৃত্ব দিয়েছি 90-এর আন্দোলনে, হ্যাঁ রাজনৈতিক দলগুলির সঙ্গে আমাদের বোঝাপড়াও ছিল ভালো, তারপরও বলতে হয় আমরা ছাত্ররাই প্রোগ্রাম দিয়ে এগিয়ে গিয়ে এর সাথে পদত্যাগ বাধ্য করেছিলাম। 90-এর বিজয়ের পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল যে সত্যিকার দেশে একটা নির্বাচনী প্রক্রিয়া, যেটা নিয়ে বারবার হোঁচট খাইতে হয়েছে আমাদের, যে যিনি ক্ষমতায় যান তিনি রাবণ হয়ে যান। ওই যে কয় না যে যা লঙ্কায় সেই হয় রাবণ, উনি ক্ষমতা ছাড়তে চান না। ক্ষমতা মনে হয় এটা বোধহয় এত সুন্দর জায়গা, তাই না? এটা অর্থবৃত্ত বানানোর একটা জায়গা, তো ফলে এটা ছাড়বো কি জন্য, থাকবো, আজীবন থাকবো, যতদিন থাকা যায়, ধাক্কা না দিলে, ঘাড়ে ধাক্কা না দিলে নামে না। এই অবস্থার থেকে আমরা উত্তরণের একটা পথ মনে করলাম এরশাদ পতনের মধ্য দিয়ে হয়ে গেল কেয়ারটেকার গভর্নমেন্ট। দুর্ভাগ্যের বিষয় আজকে বলতে দ্বিধা নেই, 90 সালের পরে যে দলটি ক্ষমতায় এলো, সেই দলও কেয়ারটেকার গভর্নমেন্টের সরকার প্রসঙ্গে তাদেরও যেহেতু ক্ষমতা ছাড়তে হবে ন্যাচারালি, ক্ষমতা থাকলে 5 বছর পরিবর্তন হয়, এটা ন্যাচারাল টেন্ডেন্সি, খুব বেশি ভালো না করলে। তো সেই ক্ষেত্রে ওনারা কেয়ারটেকার গভর্নমেন্টের শুরুতেই ওনারা একটা খারাপ কাজ করলেন, বিচারপতির বয়স বাড়ানো, এবং যার কারণে আন্দোলন হলো, আপনি জানেন, একটা ইলেকশনও হলো, নামকা বাস্তে টিকলো না, পরে একটা ওনারা সংশোধন করলেন। আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দলটি বা আমরা সহ যারা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করে নতুন একটি পরিবেশ তৈরি করে ইলেকশন করে ক্ষমতায় আসলাম, এসে আমরা সেই কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানটাই বাতিল করে দিলাম। অর্থাৎ ওই যে লাউ সেই কদু, আমরা ক্ষমতায় থাকলে আমরা আর ছাড়বো না। এবং বিগত গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যে গভর্নমেন্ট পতিত হলো, শেখ হাসিনার সরকার, স্বৈরাচার আরও অনেক নামে তাকে অভিহিত করা যাবে, ভবিষ্যৎ ইতিহাস করবে। আমি শুধু এটুকুই বলবো যে এইরকম নির্লজ্জ ক্ষমতায় থাকার প্রবণতা অন্য কোনো সরকারের মধ্যে দেখা যায়নি, মানে এত নির্লজ্জ প্রবণতা। এবং এই প্রবণতার কারণে এখানটায়, এবং ওনারা মনেই করলো, মানে কি বলা যায়, ইয়ার কি কথাবার্তায়, মানে খারাপ কাজ করেও মানুষ তো লজ্জাবোধ থাকে, তুচ্ছতাচ্ছিল্য করা অন্যদেরকে, তাই না? সেটার কারণেই কিন্তু এখানটা একটা মারাত্মক 16 বছর বা 15.5 বছর পর, বা 15 বছর 7 মাস পর বিশালটা আন্দোলন হয়ে গেল ছাত্রদের মধ্যে দিয়ে, এবং সরকার পতন হলো। হ্যাঁ, আজকের ঠিক যে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলতে চাই, আসলে রাজনীতিবিদের যতটুকু লোড নেওয়ার ক্যাপাসিটি থাকে, একটা বাইরের লোক অতটুকু ক্যাপাসিটি থাকে না। এটা পরীক্ষিত সত্য, এটা পরীক্ষিত সত্য। এবং রাজনীতিবিদ্যাই রাজনৈতিক সমস্যা সমাধান করতে হয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানটায় আমরা রাজনৈতিক দল যারা ক্ষমতা ছিলাম, আমরা এই সমস্যা সমাধান করতে পারি নাই। আমি তো এই ক্ষেত্রে আজকে উনি আসেন দেখে বলবো না, আমি তো এরশাদকে ধন্যবাদ দিতে চাই যে আমার দাবির কাছে উনি বলেছেন সেই সময় যে জনগণের দাবির কাছে নতি স্বীকার করে আমি পদত্যাগ করলাম। এই কাজটা একটা মিলিটারি জান্তার করা বা জেনারেলের করা, তাই না? এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, উনি করেছেন। এবং করার পরে উনি জেল খেটেছেন 5 বছর, তাই না? উনি জেল খেটেছেন, তারপর আবার রাজনীতি করেছেন, এবং
আমি মনে করব যে উনি 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 সঠিক কাজটাই করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে সরকারটা পতন হলো, এই সরকারের A to Z মানে নিচের থেকে প্যারিফেরির থেকে কেন্দ্র পর্যন্ত সবারই মনে হয় যে না, ক্ষমতাটা ওনাদের একটা পৈতৃক সম্পত্তি, এই দেশটার মালিক ওনারা, ফলে ক্ষমতার মধ্যে ছাড়তে হবে না, উনি থাকবেন। এই জায়গার থেকে যে ঘটনাটা ঘটে গেছে এখানটা, হ্যাঁ, ওবায়দুল কাদেরের ভাষায় যদি বলি, মানে এটা বলতে খারাপ লাগে, আমি বলতে চাই এভাবে, কখন আন্দোলন করবেন, এই ঈদ না সেই ঈদ, এই ডিসেম্বর না ওই ডিসেম্বর, মানে এই যে মস্করা, এই যে জাতির সঙ্গে মস্করা, এই মস্করার জবাব ওনারা পেয়েছেন। পেলেও কিন্তু এই রেজাল্টও জাতিকে পেতে হবে। আজকে এখানটা, হ্যাঁ, সবার মধ্যে ভোট, আমারও ভোটের একটা আকাঙ্ক্ষা আছে, ছোটো পার্টি সবার ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হোক, সরকার আসুক, এটা সবাই চাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভোট যার মাধ্যমে হবে, সেই ভোটের প্রতিষ্ঠানের ব্যবহারটা কী হবে, যে প্রশাসন, পুলিশ প্রশাসন, যারা ভোটকে সহায়তা করবে, তাদের ব্যবহারটা কী হবে, আচরণটা কী হবে। আমি বলছি এমন করে ফেলা হয়েছে এদেরকে, আমাদের দেশের পুলিশ প্রশাসন, জনপ্রশাসন এবং নির্বাচন প্রশাসন, এটা প্র্যাকটিক্যালি এটার কোনো মেরুদণ্ডহীন একটা প্রশাসন। সেই কারণেই তো আজকে প্রধান উপদেষ্টা সংস্কারের কথা বলছেন, এবং সংস্কারের কমিটিও গঠন করার কথা। আমি ওনাকে ধন্যবাদ দেই, যে উনি বিষয়গুলি লোকেট করতে পারছেন, যে হ্যাঁ, এই জায়গাগুলি সংস্কার করতে হবে। এবং উনি যেটা ওনার বক্তব্য বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ দেই। উনি যে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, তাই না, আর্থিক প্রশাসন, এই সরকারের ক্ষমতায় আসার পরে কিন্তু প্রথম যে জায়গাটা সরকার খুব চমৎকারভাবে ডিল করতেছে, আমি আর্থিক প্রশাসন, মানে আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানটা শেষ করে ফেলছিল, এটাও তাই সেই জায়গাটা গভর্নমেন্টের সাকসেস নয় বলবো যে 100 কিন্তু, বাট পুলিশ প্রশাসন কিন্তু এখনও এবং জনপ্রশাসন দুটোই কিন্তু চেহারা হতাশাজনক। কিন্তু আজকে জনপ্রশাসন সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেছেন যে 1 মাসের যদি তাদের সবচেয়ে বড় সাফল্য হয়, সেটি হচ্ছে তারা প্রশাসনকে একটা নির্ধারিত কাঠামোতে দাঁড় করাতে পেরেছেন। তিনি এটাকেই সবচেয়ে বড় সাফল্য মনে করছেন। যদি করে থাকেন তাহলে ভালো। আমি একটা উদাহরণ দিতে চাই আপনার সঙ্গে। আমি জেলে ছিলাম সামরিক শাসনের সময়, জিয়ার সময়। আহমদ হোসেন সাহেব ঠাকুরের একজন প্রবীণ আইনজীবী ছিলেন, ওনারা সহ অনেকজন, সেই সময় এসডিও ছিলেন চারু বিকাশ চাকমা। ওই রিলিফ নিয়ে একটা ঘটনা ঘটার কারণে 73 সালে ধাক্কাধাক্কি হয়ে যায়, এবং সেই এসডিও সাহেব মামলা দেন। সেই মামলায় ওনারা অ্যারেস্ট হয়ে যায়, কারণ মামলাটা মার্শাল করে ট্রান্সফার, জিয়া আসার পরে ওনাদের সাজা হয়ে যায়। তো বলছেন যে, উনি বলছেন, সিনিয়র আইনজীবী তো বলছেন, ব্রিটিশ আমল হলে বা পাকিস্তান আমল হলেও ওই এসডিওর চাকরি চলে যেত, যে তুমি একটা পাবলিককে হ্যান্ডেল করতে পারলো না কেন, তোমার দায়িত্ব তো পাবলিককে হ্যান্ডেল করা। জনপ্রশাসন বা সিভিল আমলা প্রশাসনের দায়িত্ব হচ্ছে জনগণকে হ্যান্ডেল করা। সেই জনগণের বিক্ষোভ হ্যান্ডেল করবে কি? জনগণের এবং রাষ্ট্রের তারা সেতু, জনগণ রাষ্ট্র তার মাধ্যমে কাজটা করে। তো সেখানটা যেভাবে লাফালাফি দেখলাম জনপ্রশাসন, লজ্জাই লাগছে। এই কয়েকদিন আগে আমাদের ডাক্তাররা দেখলাম লাভ দিয়ে চেয়ারের উপর উঠে গেল, টেবিলের উপর উঠে গেল, তাই না? তো এগুলি তো 15 বছর তো এটা দেখতে হয় নাই, 15 বছর অন্য রিপ্রেশন দেখতে হয়েছে, কিন্তু এই উচ্ছৃঙ্খল জনতার এই যে আচরণ দেখতে হয় নাই।